চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ, একজনের মৃত্যু, উদ্ধার ৪৭ ক্রু। নাশকতার চেষ্টা, দাবি শিপিং কর্পোরেশনের। ৮ সদস্যের তদন্ত কমিটি। পাইকার সিন্ডিকেট বৃত্তে ডিমের বাজার, চট্টগ্রামে বেচা কেনার রসিদ রাখেন না কেউ, কাজে আসছে না ভোক্তা অধিকারের অভিযান, উৎপাদক পর্যায়েও মনিটরিংয়ের দাবি। এবং অবশেষে জোড়া লাগছে সাগরে বিলীন কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের ২ কিলোমিটার অংশ। পরিদর্শনে সেনাবাহিনী, বিকল্প পথের ভোগান্তি থেকে মুক্তি মেলার আশা। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে। থাকছি সপ্তাহে ৭ দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। এটা তো ৪ দিনের ব্যবধানে আবারও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নৌবাহিনী ও কোস্টগার্ডের তৎপরতায় ৪৭ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়, তবে আতঙ্কে সাগরে ঝাঁপ দিয়ে মারা যান একজন। এদিকে বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করতে জাহাজে আগুন লাগানো হয়ে থাকতে পারে। ঘটনার কারণ অনুসন্ধানে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অনেক বিশ্বাসের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ, এরপর আগুন ছড়িয়ে পড়ে তেলবাহী জাহাজে। প্রায় 2 ঘন্টা জ্বলতে থাকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের তেলবাহী জাহাজ বাংলার সৌরভ। শুক্রবার রাত 1:45টার দিকের ঘটনা এটি। বিস্ফোরণের সময় জাহাজটিতে ছিলেন 48 জন ক্রু, যাদের অনেকেই কাজ শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ বিস্ফোরণে আগুন লাগার ঘটনায় দিশেহারা হয়ে পড়েন তারা। প্রাণ বাঁচাতে ঝাঁপ দেন পানিতে। কোস্টগার্ডের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করেন 47 জনকে। সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া যায় সাদেক নামে এক নাবিকের মরদেহ। একটু ঢেউ আসলো, আসলো, যখন রুনিং করার পরে হঠাৎ করে আগুন ধরে গেল। যখন ক্যাপ্টেন স্যার অ্যাবান্ডেন্সশিপ ঘোষণা করে, তখন আমরা সাগরে লাভ দিই। আগুন বলছে, ওই রিঅ্যাক্টর দিয়ে পিছিয়ে দৌড় দিছি। হাইয়া সেফে কেউ জাম দিছে, আমরা আবার ট্রলার ডাক দিছি, ট্রলার আইসার পরে ট্রলার উঠছে। জাহাজটিতে 11,055 মেট্রিক টন ক্রুড অয়েল ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আর কোস্টগার্ড জানিয়েছে, ওপরের অংশে আগুন লাগলেও তা ভেতরে ছড়ায়নি। জানা যায়নি আগুন লাগার কারণ। এটার কোনো কারণ এখন পর্যন্ত জানা যায়নি, কেন এখানে আগুন লেগেছে বা এটা একটা দুর্ঘটনা হতে পারে বা অন্য যে কোনো কিছু হতে পারে। আমরা এটা অনুসন্ধান না করে বলতে পারবো না কি কারণে এই ধরনের আগুন লেগেছে। কার্গো যে ফিউয়েলটা আছে 11,000 টনের চেয়েও বেশি, সেগুলো সবগুলো ব্যবহার উপযোগী আছে বলে আমরা মনে করছি। এবং জাহাজের যে ইঞ্জিন রুম পেছনে যে অংশটা, সেটাকে আগুন লাগেনি এবং সেটাও আশা করি ব্যবহার উপযোগী আছে। আগুনের বিষয়ে জানাতে শনিবার সকালে সংবাদ সম্মেলন করেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। জানান 4টি পয়েন্ট থেকে জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরপর 2টি জাহাজে এমন বিস্ফোরণের ঘটনা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করার নাশকতা হতে পারে। প্রকৃত কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে 8 সদস্যের তদন্ত কমিটি। প্রাথমিক অনুসন্ধানে দেখা গেছে জাহাজের 4টা পয়েন্টে একসাথে সিকোয়েন্সিয়াল ফায়ার হয়। আমরা ধারণা করছি নাশকতামূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্ট যথেষ্ট বেশি, এবং আমরা যদি জ্যোতির ঘটনার সাথে এখন লিঙ্ক আপ করি, তাহলে নিঃসন্দেহে এখন এখানে একটা সূত্র মনে হয় যে জাতীয় জ্বালানি নিরাপত্তা বিঘ্নিত করা বা জাতীয় নিরাপত্তাকে বিঘ্নিত করার লক্ষ্যে এই ধরনের কর্মকাণ্ড হতে পারে। 4 দিন আগে আগুন লাগে শিপিং কর্পোরেশনের আরেক জাহাজ বাংলার জ্যোতিতে। এতে নিহত হন 3 জন। শিপিং কর্পোরেশন জানিয়েছে, এমন ঘটনার পর গভীর সমুদ্রে থাকা মাদার ভেসেল ওমেরা লিগেসির 40,000 টন অপরিশোধিত জ্বালানির নিরাপত্তায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। উৎপাদক, মধ্যস্বত্বভোগী, পাইকার আর সবশেষে খুচরা, কোনো পর্যায়েই ক্রয় বিক্রয়ের কোনো রসিদ দেয়া নেওয়া হয় না ডিম ব্যবসায়ীদের। আর এই কারসাজিতে চট্টগ্রামে লাগামহীন ডিমের বাজার। যদিও পাইকার ব্যবসায়ীদের দাবি, এখানে তাদের কারসাজির কোনো সুযোগ নেই। উৎপাদক পর্যায়ে বাড়াতে হবে মনিটরিং। আশরাফুল আলম মামুনের ছবিতে ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামে প্রতিদিন প্রায় 25 লাখ ডিমের চাহিদা রয়েছে, যার প্রায় 80% টাঙ্গাইল ও বাকি অংশ আসে গাজীপুর ও সাভার থেকে, যা সরবরাহ করেন পাহাড়তলী বাজারের পাইকাররা।
মাসখানেক ধরে অস্থির বন্দরনগরী ডিমের বাজার। চট্টগ্রামের পাইকারি বাজারে ডিমের ডজন 154 টাকা আর খুচরায় বিক্রি হচ্ছে 175 টাকায়, যা সরকার নির্ধারিত দাম থেকে 33 টাকা বেশি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানেও মিলেছে দাম নিয়ে কারসাজি। অসাধু ব্যবসায়ীদের কাছে পাওয়া যায় না ক্রয় বিক্রয়ের রসিদ। অধিক মুনাফার জন্য ডিমের ক্রয় ও বিক্রয় মূল্য লুকিয়ে রাখে। ক্রয় ভাউচার তো উনি রাখছেন না, আবার উনি নিজেও আবার বিক্রয় ভাউচারটা দিচ্ছেন না। উনি কিন্তু পাইকারি বিক্রেতা। একজন খুচরা বিক্রেতা যেটা করতে পারেন যে আমাকে ভাউচার দেয়নি, তো এই অজুহাতটা দেখিয়ে খুচরা বিক্রেতা মিথ্যারও আশ্রয় নেয় যে ডিমের আমি বেশি দাম দিয়ে কিনেছি। পাহাড়তলী বাজারে ডিমের দামের কারসাজির সত্যতা মিলেছে বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধেও। উৎপাদন পর্যায়ে কঠোর মনিটরিং না থাকাকেই দুষছেন পাইকাররা। যেখানে উৎপন্ন ওইখানে যাইয়া দেখেন ওইখানে কি বেচতেছে না বেচতেছে, কারণ আমরা তো এটা প্রোডাকশন করতেছি না। খাবার থেকে গাজীপুর থেকে যারা মালগুলো আনে ওইখানে হলে হইতে পারে, আপনারা সেখানে তদারকি করেন, সেখানে যদি মার্কেটটা কমে এখানে অবশ্যই কমবে। ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব বলছে, ডিমের বাজারের অস্থিরতার কারণ চিহ্নিত হলেও জরিমানাতে সীমাবদ্ধ আইনি ব্যবস্থা। কর্পোরেট গ্রুপ, আবার কয়েকজন বড় আমদানি পাইকারি ব্যবসায়ী, তারা এগুলোর সাথে জড়িত। তো তারা আসলে ম্যানিপুলেট করে দামটা বৃদ্ধি করতেছে। এটাই ছিল আসলে মূল কারণ। যেহেতু দীর্ঘদিন ধরে অনিয়ম করে পার পেয়ে যাচ্ছেন, তারা বারবার কিন্তু এই অনিয়মে উৎসাহিত হচ্ছেন। সরকার নির্ধারিত দামে ডিম বিক্রি নিশ্চিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বান্দরবানে জমির নামজারি মামলার আগে নিতে হয় হেডম্যান রিপোর্ট। এ সুযোগে অবৈধভাবে জমির ক্রেতা বিক্রেতার কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বোমাং সার্কেলের হেডম্যানদের বিরুদ্ধে। এতে হয়রানির শিকার হচ্ছেন বাসিন্দারা। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা প্রশাসনের। সোহেল কান্তি নাথের ছবিতে এনে জাকিরের রিপোর্ট। বান্দরবানের পাহাড়ে জমির বায়না দলিল সম্পাদনের পর নামজারি মামলার আগে ক্রেতাকে নিতে হয় বোমাং সার্কেলের হেডম্যান রিপোর্ট। আর এই প্রতিবেদন দেওয়ার জন্য প্রতিটি মৌজায় হেডম্যান নিয়োগ করেন জেলা প্রশাসক। তাদের রিপোর্টের ভিত্তিতে শুরু হয় বায়না করা জমির নামজারি মামলা। তবে হেডম্যান প্রতিবেদন দেওয়ার জন্য সরকারি কোনো ফি না থাকলেও বিভিন্ন মৌজার হেডম্যানদের বিরুদ্ধে 4 থেকে 5% কমিশন নেয়ার অভিযোগ গ্রাহকের। এছাড়াও টাকার বিনিময়ে ভুয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ রয়েছে হেডম্যানদের বিরুদ্ধে। অনেকের জমির নামজারি হয়েছে একাধিক মালিকের নামে। এতে জমি ক্রয় বিক্রয়ে হয়রানির শিকার হচ্ছেন স্থানীয়রা। ব্ল্যাকমেল করে ওনারা আমাদের জায়গাগুলোকে নিজেদের নামে করে ফেলে। একদিন গেলে 8 দিন ফেরত দেয়, তো 25,000 30,000 দিয়ে তৈরি করে দেয়। মিথ্যা করে একটা বড় অঙ্ক দিয়ে যে বাইরের জায়গায় বিক্রি করে দেওয়া, এটা তো হেডম্যানের কোনো এখতিয়ার মধ্যে নেই। হেডম্যান রিপোর্টের নামে যে একটা চাঁদাবাজি, যে একটা কমিশন বাণিজ্য, এটা অচিরে বন্ধ হোক। এ নিয়ে হেডম্যানদের সঙ্গে যোগাযোগ করা হলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে কমিশন নেয়ার বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার কথা জানান জেলা প্রশাসক। হেডম্যানদের যে বিষয়গুলো আপনারা বলছেন আমাদের কাছেও আসছে। আমরা এই বিষয়ে যদি সুনির্দিষ্টভাবে আমরা কোনো অভিযোগ পেয়ে থাকি, অবশ্যই তদন্ত করে আমরা আইনানুগ যে ব্যবস্থা সেটা আমরা অবশ্যই গ্রহণ করব। জেলা প্রশাসনের তথ্য মতে বান্দরবানের 7 উপজেলায় 95টি মৌজায় 95 জন হেডম্যান আছেন। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। অবশেষে জোড়া লাগছে সাগরের প্রবল স্রোতে বিলীন হওয়া কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের 2 কিলোমিটার অংশ। শিগগিরই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করে সড়কে কাজ শুরুর কথা জানিয়েছে সেনাবাহিনী। এতে বিকল্প পথে দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের কলাতলি থেকে বেলিহেচারি অংশ পর্যন্ত বিলীন হয়েছে সাগরের আগ্রাসনে। এতে ঝুঁকির মুখে পড়েছে অনেক স্থাপনা। সম্পদ রক্ষায় অনেকেই নিজস্ব অর্থায়নে নির্মাণ করে ছোট ছোট বাঁধ। তারপরও বছরের পর বছর জোড়া লাগেনি মেরিন ড্রাইভের বিলীন হওয়া অংশ। মেরিন ড্রাইভে উঠতে ব্যবহার হচ্ছে বিকল্প সড়ক, যা অনেকটা সরু। এ কারণে সড়কটিতে লেগে থাকে দীর্ঘ যানজট। দুর্ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। দীর্ঘদিন পর শুরু হচ্ছে বিলীন হওয়া অংশ পুনর্নির্মাণ। এতে খুশি এলাকাবাসী। এই 2 কিলোমিটার রাস্তাটা প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে এই কলাতলি মুড়ি পৌঁছাতে। যদি যানজটটা মুক্ত হয় তাহলে গ্যাসে শান্তি পাইলো, আমরা গাড়ি চলে আরামদায়ক হলাম। আমাদের পর্যটন শিল্প এটার জন্য অনেক ভালো উপকার
পাবে। প্রতি বছর মেরিন ড্রাইভে ভ্রমণ করেন লাখো পর্যটক। ভেঙে যাওয়া অংশ মেরামত হলে বিকল্প পথের ভোগান্তি থেকে মুক্তি মিলবে বলে জানান পর্যটন সংশ্লিষ্টরা। এইটার ভিতরে 10 থেকে 12টি হ্যাচারি আছে, যেটা এখন প্রত্যেক দিনই জোয়ার ভাটার সাথে যুদ্ধ করে। 15-20টা হোটেল অলরেডি বিজনেসে আছে, আর 10-15টা প্রস্তাবিত আছে। এগুলি হইলে পর্যটনের জন্য পর্যটন বিকাশে আরো সহায়ক হবে। সম্প্রতি ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের জিওসি জানান শীঘ্রই শুরু হবে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ, এরপর করা হবে সড়ক পুনর্নির্মাণ। আমরা ইমিডিয়েটলি কাজ শুরু করব সি ওয়ালের। আর রাস্তার কাজটা যেহেতু জাইকার প্রজেক্ট, এটা একটা প্রজেক্টের অংশ হিসাবে একটা রিভাইজ প্রপোজাল যাবে মিনিস্ট্রিতে, ওইটা আমরা যত তাড়াতাড়ি সম্ভব আমরা করার চেষ্টা করব। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য 80 কিলোমিটার। 2 দশক আগে সাগরের প্রবল স্রোতে বিলীন হয় প্রায় 2 কিলোমিটার অংশ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বৈরী আবহাওয়ার কারণে সাপ্তাহিক ছুটির দিনেও কক্সবাজার সমুদ্র সৈকতে দেখা নেই কাঙ্ক্ষিত পর্যটকের। এ কারণে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কক্সবাজারে আসলে যে সময়টা চলছে, এই সময়টাতে গেল বছর হাজার হাজার পর্যটক ভিড় করত, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে। যেহেতু আগামী নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হচ্ছে, এই মৌসুম শুরুর আগে থেকেই কিন্তু কক্সবাজারে পর্যটকরা ভিড় করে, কিন্তু এখন আসলে পর্যটক অনেকটাই কম। এখন আজকে সাপ্তাহিক ছুটির দিনের শনিবার, এই শনিবারও কিন্তু আমরা লক্ষ্য করছি সৈকতে কাঙ্ক্ষিত পর্যটক নেই, যার কারণে অনেকটাই এখানে যারা ব্যবসায়ী রয়েছে, ফটোগ্রাফার, বিচ বাইক, ওয়াটার বাইক চালক থেকে শুরু করে যারা রয়েছেন, তারা অনেকটাই হতাশ এবং তারা বেকার সময় পার করছে। আবার যারা পর্যটক এসেছেন, অল্প সংখ্যক পর্যটক এসেছেন, যেটা লাইফগার্ড কর্মীরা বলছে, এখন 5 থেকে 10 হাজার পর্যটক সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টে রয়েছে। তারা অনেকে গোসল করছে, গোসল করে তারা বেশ আনন্দ উপভোগ করছে। তবে বৈরী আবহাওয়ার কারণে লাল পতাকা টাঙানো হয়েছে এবং বিভিন্ন পয়েন্টে কিন্তু গর্ত তৈরি হয়েছে, যার কারণে একটু ঝুঁকি রয়েছে। ঝুঁকি যাতে পর্যটকরা যাতে গলা সমান পানিতে না নামে, সেজন্য সতর্ক করা হচ্ছে লাইফগার্ড কর্মীদের পক্ষ থেকে। তবে এবারে যে গত মাস থেকেই কিন্তু পর্যটকের যেভাবে আসার কথা, সেই কাঙ্ক্ষিত পর্যটক না আসায় কিছুটা হতাশ এখানকার পর্যটন ব্যবসায়ীরা। তবে আমরা হোটেল মোটেল মালিক সমিতির মাধ্যমে যেটা জানতে পেরেছি, যেহেতু সামনে একটি 3 দিনের টানা ছুটি রয়েছে, 10, 11, 12, এই টানা 3 দিনের ছুটি অগ্রিম বুকিং অনেকটাই 70% রুম বুকিং হয়ে গিয়েছে এবং বাকি যে রুমগুলো রয়েছে সেগুলো আগামী 2-1 দিনের মধ্যে বুকিং হবে। এবং এবারে যে টানা দুর্গাপূজার যে টানা ছুটি, এই ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটকের সমাগম হবে, সেই প্রত্যাশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। এদিকে যে দুর্গাপূজার টানা ছুটি, এই ছুটির কারণে কিন্তু ঢাকা কক্সবাজার রুটে বিশেষ ট্রেন দেওয়া হয়েছে। 60টি ট্রেন দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু পর্যটকের চাপ বাড়বে। একদিকে বিমানবন্দর যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো হয়েছে, অন্যদিকে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। অপরদিকে বাস কাউন্টারগুলোতেও বাসের যে যে ঢাকা কক্সবাজার রুটে যে বাস চলাচল করবে, সেটিও বাড়বে বলে আমাদেরকে আসলে বাস কাউন্টার সূত্রে আমাদেরকে জানিয়েছে। যারা বাস কাউন্টারে কর্মকর্তা রয়েছেন তারাও জানিয়েছে। তো আসলে এই যে বৈরী আবহাওয়া বা নানা ধরনের যে দুর্ভোগের কারণে কিন্তু এতদিন ধরে পর্যটকের চাপটা কিছুটা কম হলেও সামনের দিনগুলো আগামী 10 তারিখের পর থেকে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক আগমন হবে এবং যে লোকসানগুলো হচ্ছে সেই লোকসানগুলো কাটিয়ে আবারও স্বরূপে ফিরবে সৈকত শহর কক্সবাজার, এমনটাই প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। ফেনীর সাম্প্রতিক বন্যায় কয়েক হাজার অগভীর নলকূপ অকেজো হয়ে গেছে। এতে বিশুদ্ধ পানির জন্য দুর্ভোগ পোহাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। দূষিত পানি পান করে পানিবাহিত নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন শিশুসহ অনেকেই। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অকেজো নলকূপ, ওয়াশ ব্লক মেরামত, অস্থায়ী টয়লেট স্থাপনের জন্য 100 কোটি টাকা বরাদ্দ চেয়ে আবেদন পাঠিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। জুলহাস তালুকদারের ক্যামেরায় আতিয়া সজলের রিপোর্ট।
শতাব্দীর স্মরণকালের ভয়াবহ বন্যায় কয়েক ফুট পানিতে প্লাবিত হয় ফেনীর প্রায় পুরো জনপদ। পানির নিচে তলিয়ে ছিল বেশিরভাগ নলকূপও। জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের তথ্য অনুযায়ী এবারের বন্যায় জেলার গভীর নলকূপের 8,000 পুরোপুরি এবং 17,000 আংশিক, অগভীর নলকূপের 6,000 শতভাগ এবং 22,000 আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া চাপাকলের 7,000 শতভাগ এবং 16,000 আংশিক নষ্ট হয়। বন্যার পানি দীর্ঘস্থায়ী হওয়ায় বেশিরভাগ নলকূপে কাদামাটি ও ময়লা ঢুকে ব্লক হয়ে গেছে। নলকূপ থেকে পানি বের হলেও ময়লা ও বালু থাকায় এসব পানি এখনও পানযোগ্য নয়। এতে ভোগান্তির শেষ নেই ভুক্তভোগীদের। পানির অবস্থা আমের একবারে কাঁচরা দুর্গন্ধ, বন্যা এটা টিকলটা বন্যা এটা ডুবে আছিল, উপরে পানি আছিল কমিতে 4 ফিট। অফার কইয়া খাইতেছি, খাইয়া এখন আমাদের বিভিন্ন ধরনের রোগ ব্যাধি হয়ে গেছে। ময়লা আবর্জনা এবং বাথরুমের কাঁচরাগুলো পানির সাথে মিশে দূষিত পানি ব্যবহার করে রোগ জীবাণু বাড়ি গেছে। সুপ্রিয় পানির অভাবে দূষিত পানি পান করে পানিবাহিত নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছেন শিশুসহ অনেকেই। জেলার 250 শয্যা হাসপাতালে রোগীদের চাপ সামাল দিতে হিমশিম। এই মুহূর্তে আমাদের একটা অ্যালার্মিং, যেটা কিছুদিন বন্যা পরবর্তী যেটা ছিল, শুধুমাত্র ডায়রিয়ার রোগী ভর্তি ছিল 250-300। বন্যার পানি কমার পর কিছু নলকূপ মেরামত করে পানির তোলার ব্যবস্থা করে দিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল, বিভিন্ন সংস্থা আর স্বেচ্ছাসেবী সংগঠন। কিন্তু পুরোপুরি স্বাভাবিক করতে প্রয়োজন চাহিদা অনুযায়ী অর্থ বরাদ্দ, বলছেন জনস্বাস্থ্যের এই কর্মকর্তা। যে সকল জেলাগুলো প্লাবিত হয়েছে সবগুলো জেলা মিলে, বন্যা আক্রান্ত জেলাগুলো মিলে একটা প্রকল্প হবে। সেগুলো থেকে আমরা আশা করতেছি ভালো পরিমাণ ল্যাট্রিন এবং টিউবওয়েল আমরা জনগণের মধ্যে বিতরণ করতে পারবো। আর যে টিউবওয়েলগুলো একেবারেই বিধ্বস্ত, তো আপাতত সেগুলোতে আমরা জরুরি ভিত্তিতে যে জায়গায় নলকূপ পানির কোনো সংস্থা নাই সেগুলোতে আমরা শেলু নলকূপ বসাচ্ছি। জনস্বাস্থ্য প্রকৌশলের তথ্য বলছে শুধু নলকূপ নয়, বন্যায় জেলার 25,000 শতভাগ এবং 65,000 টয়লেট আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। 5 বছরেও শেষ হয়নি রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণ কাজ। নানা সীমাবদ্ধতার মধ্যেই পুরাতন 100 শয্যার হাসপাতালেই সেবা নিতে হচ্ছে বাসিন্দাদের। আর চলতি মাসেই ভবন বুঝিয়ে দিতে কাজ চলছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। 100 শয্যার রাঙামাটির জেনারেল হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করে 2019 সালে শুরু হয় নতুন ভবনের কাজ। আর নতুন অবকাঠামোতে থাকবে আইসিইউ, সিসিইউ ও ডায়ালাইসিসের জন্য 10টি করে শয্যা। এছাড়াও থাকবে অত্যাধুনিক ল্যাব, একাধিক অপারেশন থিয়েটার সহ অন্যান্য সুবিধা। তবে 5 বছরেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণের কাজ। পুরাতন ভবনে নানা সীমাবদ্ধতা থাকলেও বাধ্য হয়ে সেখানেই স্বাস্থ্যসেবা নিতে হচ্ছে জেলাবাসীকে। শীঘ্রই কাজ শেষ করে নতুন ভবনে স্বাস্থ্যসেবা চালুর দাবি এলাকাবাসীর। 3 দিন ধরে ভর্তি হয়েছে, মানে এখানে শেয়ার হয়েছে, মানে সিট নাই। যে অবস্থায় রোগী, ওই অবস্থায় মানে হাসপাতালটা আরো বেড বাড়াবার দরকার, হাসপাতালটা বড় করার দরকার। হাসপাতালটা যদি তাড়াতাড়ি চালু হতো আমাদের জন্য, সবার জন্য উন্নত হতো। আমরা যদি অবকাঠামো যদি পাই তাহলে আমরা করোনারি কেয়ার ইউনিট, আইসিইউ, এমনকি ডায়ালাইসিস, কিডনি ডায়ালাইসিস করার যে সুযোগটা আছে সেটা আমরা দিতে পারবো। চলতি মাসেই নতুন ভবন বুঝিয়ে দিতে কাজ চলছে বলে জানিয়েছে গণপূর্ত বিভাগ। আমরা আশাবাদী যেভাবে কাজ চলছে আমরা অক্টোবরের মধ্যে শেষ করে দিব কাজ। গণপূর্ত বিভাগের তথ্য মতে রাঙামাটি জেনারেল হাসপাতালের নতুন ভবন নির্মাণে ব্যয় ধরা হয়েছে 49 কোটি 28 লাখ টাকা। সময় সংবাদ, রাঙামাটি। দেখছেন বিভাগীয় সময়, সঙ্গেই থাকুন। পরিবহন সিন্ডিকেটের কাছে জিম্মি পার্বত্য জেলা বান্দরবানের মানুষ। 30 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম কক্সবাজার রুটে পূরবী পূর্বানী পরিবহন চলাচল করলেও নেই সেবার মান। প্রতিনিয়ত হয়রানির শিকার হন যাত্রীরা। সোহেল কান্তি নাথের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন এনে জাকির। দেশের অন্যতম পর্যটন নগরী হিসেবে খ্যাত পার্বত্য জেলা বান্দরবান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে আসে এ জেলায়। এছাড়াও ব্যবসা বাণিজ্য, চাকরি, পড়াশোনা সহ নানা কাজে প্রতিদিন বান্দরবান চট্টগ্রাম কক্সবাজার রুটে যাতায়াত করেন কয়েক হাজার বাসিন্দা। একসময় আঁকাবাঁকা সরু সড়ক থাকায় গাড়ি চলাচল অনেকটা বিপজ্জনক হলেও বর্তমানে মহাসড়কে উন্নীত হয়েছে বান্দরবান চট্টগ্রাম সড়ক। ফলে ছোট বড় লাক্সারি সব ধরনের পরিবহন সহজেই চলাচল করতে পারে। তবে পরিবর্তন আসেনি পরিবহন ব্যবস্থায়। দীর্ঘদিন ধরে প্রভাবশালী সিন্ডিকেটের দখলে জেলার পরিবহন ব্যবস্থা। চট্টগ্রাম কক্সবাজার রুটে যাত্রীদের সেবায় রয়েছে মাত্র 2টি গণপরিবহন, পূর্বী ও পূর্বানী। এতেও রয়েছে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায়, হেল্পারদের দুর্ব্যবহার সহ নানা অভিযোগ।
আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে বান্দরবানে পূর্ব কুরবানি ছাড়া আর কোনো বাস নাই। নতুন নতুন কোনো বাস এখানে আসুক, সবাই এই এলাকার মানুষের স্বস্তি পাক। পূর্ব কুরবানি সেবার মান খুবই বাজে, তো সেজন্য আমরা চাই নতুন কোনো গাড়ি আসুক, যেন আমাদের সার্ভিসটা যেন ভালো দেয়। নতুন গাড়ি সংযোজন করা দরকার, স্টাফদের আচার ব্যবহার আরো মানোন্নত করা দরকার। সিন্ডিকেট ভেঙে যাত্রী সেবায় উন্নত পরিবহন চালুর দাবি যাত্রী কল্যাণ সমিতির নেতার। শুধুমাত্র সিন্ডিকেটের কারণে কিন্তু এটি আমরা আশা করতে পারি না, কারণ এখানে যদি সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে, সরকারকেও প্রশাসনকে এটাকে খুঁজে বের করতে হবে। প্রতিদিন ভোর 6টা থেকে চট্টগ্রাম কক্সবাজার রুটে পূর্বী পূর্বানী পরিবহনের 30টিরও বেশি বাস চলাচল করে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। বিভাগীয় সময় আরেকবার। জিআই পণ্যের ঝুড়িতে ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত মিষ্টি ছানামুখী যুক্ত হওয়ায় আনন্দে ভাসছেন স্থানীয়রা। আর রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় একে যুক্ত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। দেখতে চতুর্ভুজ আকৃতির মিষ্টির উপরের অংশে চিনির আবরণ, ভেতরে দুধের ছানা, এর নাম ছানামুখী। খাবারটির স্বাদের ভিন্নতা যে কাউকে আকৃষ্ট করবে। এই মিষ্টি সবচেয়ে বেশি উৎপাদন হয় ব্রাহ্মণবাড়িয়ায়। সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের প্যাটেন্ট, শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মিষ্টান্নটি জিআই পণ্য হিসেবে তালিকাভুক্ত হয়। এতে খুশির জোয়ার বইছে মিষ্টি ব্যবসায়ী সহ জেলার সর্বস্তরের মানুষের মাঝে। ছানাটা কাইটটা এবার পানি জড়াইয়া মার্কিন কাপড়ে আমরা লটকে বাইন্দা থই, থইয়া এই আধা ঘন্টা 1 ঘন্টা যখন পানিটা জ্বর একটু শক্ত হয়, এরপরে কাইটটা পিস করে আমরা চিনি শিরাতে সিদ্ধ করি ছানামুখীটা। খুবই আনন্দিত, খুবই খুশি, যেন সেই সুনাম ঠিক থাকে, সেই দোয়া সবাই করবেন। আমাদের একটা ব্রাহ্মণবাড়িয়ার গর্ব, ব্রাহ্মণবাড়িয়ার বাসীর গর্ব। এই ছানামুখীগুলো আমরা একদম সুস্বাদু, তারপরে ছানামুখীগুলো অরিজিনাল আপনার ছানা থেকে করা হয়। আমরা ইন্ডিয়ান, পাকিস্তানি বন্ধু বান্ধব যারা আছে এদেরকে আমরা গিফট করি, এবং আরব দেশের যারা আছে। রপ্তানিযোগ্য পণ্যের তালিকায় ছানামুখীকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছেন জেলা প্রশাসন। উৎপাদনকারী যারা আছেন তাদের সাথে এবং সুধীজন যারা আছেন তাদের সাথে আমরা সবাই বসে যে এটাকে আরও দেশে এবং বিদেশে এটাকে কিভাবে বিস্তৃত করা যায়, সেটা রপ্তানি পণ্য হিসেবে এটাকে আরও কিভাবে ডেভেলপ করা যায়, সেটার জন্য আমরা সবাই মিলে কাজ করব। ব্যবসায়ীদের তথ্য মতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের নিউ সিনেমা রোড, মাতৃ ভান্ডার সহ মহাদেবপট্টির অন্তত 20টি মিষ্টি দোকানে ছানামুখী উৎপাদন হয়। এসব দোকানে প্রতি মাসে অন্তত 60 লাখ টাকার বেশি ছানামুখী বিক্রি হয়। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। আর মাত্র 4 দিন পর শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সাজ সাজ রব। প্রতিমা সাজাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্টরা। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তীর আরও একটি রিপোর্ট। সনাতন ধর্মাবলম্বীদের মনে আনন্দের জোয়ার। সবচেয়ে ধর্মীয় উৎসব করান আছে দরজায়। 4 দিন পর শুরু হচ্ছে শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে ব্রাহ্মণবাড়িয়ায় সাজ সাজ রব। প্রতিমা সাজাতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। রাতের দিনে এখন ঘুম খাওয়ার কোনো হিসাব নেই। আমরা এখন রাত দিন কাজ করতেছি, রং তুলির কাজ। সব মূর্তি তো সব জায়গায় দিতে হবে, বুঝ দিতে হবে। টাইম টু টাইম কাম, তো আর একদিন করে দিলে হবে না। মহালয়া তিথির মধ্য দিয়ে এই মর্তে মায়ের আগমন ঘটেছে। পুরো পৃথিবী, পুরো বিশ্ব যেন একটা শান্তিতে একটা আপনার বিরাজমান করে, সেটা আমাদের আজকে মায়ের কাছে প্রার্থনা। পূজা উদযাপন পরিষদের তথ্য মতে এবছর ব্রাহ্মণবাড়িয়া জেলায় 522টি পূজা মণ্ডপে হবে দুর্গাপূজা। উৎসবে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের উদ্যোগের কথা জানান সংশ্লিষ্টরা। বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আমরা দফায় দফায় আমরা বৈঠক করেছি। আমরা আশা করছি এবছর প্রশাসনের সহযোগিতায় এবং আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় আমরা এবার শান্তিপূর্ণভাবে পূজাটি উদযাপন করতে পারবো। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা পেয়েছি। আমাদেরকে সুনির্দিষ্ট কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যেন এখানে কেউ কোনো ধরনের গণ্ডগোল করতে না পারে। তো আমরা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। আগামী 9 অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা। আর 13 অক্টোবর বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবছরের দুর্গোৎসব। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। চট্টগ্রামে পোশাক শ্রমিক হত্যার 6 ঘন্টার মধ্যে আসামিকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি। পুলিশ জানায় শুক্রবার রাতে নগরীর পাঁচলাইশের হাদু মাঝির বিলে পোশাক শ্রমিক মরিয়ম আক্তারের সঙ্গে ব্যক্তিগত বিষয় নিয়ে ঝগড়ায় জয় তার প্রেমিক মোহাম্মদ তারেকের এক পর্যায়ে মরিয়মকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় সে। পরে স্থানীয়রা মরিয়মকে উদ্ধার করে পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। 6 ঘন্টার মধ্যে রাঙ্গুনিয়া থেকে আটক করা হয় অভিযুক্ত তারেককে।
বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আবারও তেলবাহী ট্যাঙ্কারে বিস্ফোরণ, একজনের মৃত্যু, উদ্ধার ৪৭ ক্রু। নাশকতার চেষ্টা, দাবি শিপিং কর্পোরেশনের। ৮ সদস্যের তদন্ত কমিটি। পাইকার সিন্ডিকেট বৃত্তে ডিমের বাজার, চট্টগ্রামে বেচা কেনার রসিদ রাখেন না কেউ, কাজে আসছে না ভোক্তা অধিকারের অভিযান, উৎপাদক পর্যায়েও মনিটরিংয়ের দাবি। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়।